আঙ্কেলের সাথে ছেলেটা তোমাদের গ্রামে না? ওই যে ঋত্বিক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, কি যেন নাম? একটু ভেবে, তানিল। এটা তানিল ভাই না? ফিহা যেন শুনল না, সে আগের মতোই দাঁড়িয়ে আছে। রূপসা গায়ে হালকা ধাক্কা দিয়ে বলে। আপু, ফিহা চমকে উঠল। ওটা তানিল ভাই না, ঋত্বিক ভাইয়ের ফ্রেন্ড। ফিহা রিক্সাওয়ালার ভাড়া দিতে দিতে ক্ষীণ করে বলে। এনামুল সাহেব তানিলের সাথে কথা বলতে বলতে পাশ ফিরে তাকান। ফিয়াকে দেখে হেসে উঠে বলেন, কোথাও গিয়েছিলে আম্মুরা? রূপসা আগ বাড়িয়ে বলে, শপিং করতে। প্রতিদিন শপিং? এর জন্যই এত আগে শপিং শুরু করতে বলেছি। বলে শব্দ করে হাসলেন এনামুল। রূপসাও শুধু হাসলো। এনামুল ফিহার উদ্দেশ্যে বলল, দেখ তানিল এসেছে, বলে কিনা সে আলাদা বাসায় উঠেছে, তাই আমাদের বাসায় আসবে না। আমি জোর করে নিয়ে এসেছি। ফিহা ম্লান হেসে তানিলের দিকে তাকায়। তানিল পকেটে হাত দিয়ে ফিহাদের বাসার দিকে তাকিয়ে আছে। ফিহা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হুম। তানিল আর পাল্টার প্রশ্ন করলো না। ফিহা আর কোনো প্রশ্ন না করে রূপসাকে নিয়ে ভেতরে পা বাড়ালো। এনামুলও জোর করে তানিলকে নিয়ে ভেতরে যান। যেতে যেতে বলেন, 3 দিন ধরে ঢাকায় আসো, শুধু বন্ধুদের সাথে দেখা করে বসে থাকলে আঙ্কেল আন্টির কথা মনে পড়ে না, তাই না? ড্রয়িং রুমে বসছে সন্ধ্যায় চায়ের আসর। এনামুল সাহেব ওনার 2 ভাতিজি ও ছেলে সৌমিককে নিয়ে আড্ডা দিচ্ছেন। রূপসা ও মুহি আছে সাথে, শুধু ফিহা ছিল না। এনামুল সাহেব গলা ছেড়ে ডাকলেন মেয়েকে। 2-3 বার ডাকার পর কিচেন থেকে আসে ফিহা, হাতে চায়ের কাপ। শান্ত তবে তীক্ষ্ণ চোখে তাকালো তৈশী। এতক্ষণ তাহলে কিচেনে বসে চা খাচ্ছিল ফিহা? এখানে না আসার কোনো কারণ তো নেই। যা কারণ তা তো শুধু ত্রৈশী ও পালক হতে পারে। ফিহা পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে। ব্যাপারটা আরেকটু বিরক্ত লাগলো তৈশীর। সবাই কথা বলে আড্ডা দিচ্ছে, শুধু তৈশী চুপ। ওপর থেকে ঋদ্ধিক ও তানিল নেমে আসলো। এনামুল তানিলকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলেন, আরে ভাতিজা, তোমারই কমতি ছিল, আসো আসো। এনামুলের কথায় সবাই সিঁড়ির দিকে তাকায়। তানিলকে দেখে ঐশী কিছুটা ইতস্তত বোধ করেন। উঠে চলে যেতে গিয়েও পারল না। পালক চোখ বড়সড় করে তাকালো। তানিলও এখানে এসেছে তার জানা ছিল না। তানিল এগিয়ে আসতে আসতে বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। আহা, বসো তো, বসো। ফিহা, যাও চা নিয়ে আসো। আরে না না, আসার পর থেকে শুধু খেয়ে যাচ্ছি, আমি আর কিছু খেতে পারবো না। আমাদের সাথে একটু চা খাও, বসো তো। জোরাজোরিতে তানিল পারল না। ঋদ্ধিক তাকে নিয়ে অন্য পাশের সোফায় বসলো। তাদের জন্য চা নিয়ে আসে ফিহা। চা খেতে খেতে এনামুল গ্রামের বিষয় নিয়ে টুকটাক প্রশ্ন করেন। তানিলকেও জোর করে বিয়ে পর্যন্ত ওনাদের বাসায় থাকতে। ফিহা খেয়াল করলো তানিল কথার ফাঁকে ফাঁকে বারবার ত্রৈশীর দিকে তাকাচ্ছে। তো একবার ত্রৈশীর সাথে চোখাচোখিও হয়েছে। ত্রৈশীর তীক্ষ্ণ চোখে তাকালেও তানিলের চোখ ছিল কাতরতা। ফিহা যখন সন্দেহের সাথে ব্যাপারটি লক্ষ্য করে, তখনই এনামুল তানিলকে প্রশ্ন করেন। তৌসিদের বাড়িতে যাওয়া হয়? তানিল ত্রৈশীর দিকে তাকিয়েছিল। সে কিছুটা নড়ে চড়ে বসে, তারপর বলে, মাঝে মধ্যে ওদের বাড়ির পাশ দিয়ে যাওয়া হয়, বাড়িতে না। ঋদ্ধিক চায় চুমুক দিতে দিতে আর চোখে একবার তাকালো ত্রৈশীর দিকে। ত্রৈশীর চেহারায় বিরক্তি লুকিয়ে আছে। কি যেন বলতে গিয়ে গিলে নিচ্ছে সে। অপেক্ষা খুব বাজে একটা শব্দ। এই বাজে শব্দটি নিয়ে বসে থাকলে মস্তিষ্ক বারবার ঘড়ির কাঁটার দিকে টানে। একগুঁয়ে ঘড়িটা তখন দুর্বল হয়ে যায়। সময়টা যেন যেতেই চায় না। স্বামীর অপেক্ষায় বসে থাকতে থাকতে হাফসা খাতুন অলিন্দ থেকে ঘরে চলে এলেন। বসতে বসতে মেরুদণ্ড টনটন করছে। শরীরটা আর মানছে না। এবারে একটু শোয়া দরকার। দেয়াল ঘড়িতে সময়টা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। রাত 12টা ছুঁই ছুঁই। এখনো ফিরলেন না ইমরুল। গ্রামের জন্য রাত 12টা মানে গভীর রাত। তারপরও এনামুল রোজ রোজ বেশ রাত করেই ফিরেন। গতকাল তো রাত 2টো বাজে তখন বাড়িতে ফিরেছেন। আজকাল ইমরুল সাহেবের বেশ পরিবর্তন চোখে পড়ছে হাফসা খাতুনের। আগের ইমরুলের সাথে এখনকার ইমরুলকে মেলাতে পারেন না তিনি।
সব কিছু কেমন যেন অবিন্যস্ত হয়ে যায়। মাঝরাতে ঘুম ভাঙলে ইমরুলকে ঘরে দেখেন না। খুঁজলে পাওয়া যায় রোকসানার ঘরের অলিন্দে বসে আছেন। হাফসা যদি প্রশ্ন করেন, এইখানে কেন? ইমরুল কোনো জবাব দেন না, এসে চুপচাপ ঘুমিয়ে পড়েন। খুব সকালে ঘুম থেকে উঠেই দোকানের নাম করে কোথায় যেন চলে যান। ফেরেন বেশ রাত করে। আজও গিয়েছেন খুব ভোর বের হয়ে। এখন রাত 1টা বাজে, এখনও বাড়িতেই আসেননি ইমরুল। হাফসা দোকানের কর্মচারীদের কাছে খোঁজ নিতে ফোন করেছিলেন। সে জানায় ঢাকা থেকে আসার পর ইমরুল আর দোকানে যাননি। কথাটা শোনার পর হাফসার মনে খটকা লাগে। ঢাকা থেকে আসার পর যদি আর দোকানে যাননি, তাহলে এতদিন ধরে দোকানের নাম করে কোথায় যান তিনি? এত দেরি করেই বা ফেরেন কেন? হাফসার মনে অস্বস্তি হয়ে ওঠে। গতকাল যখন ইমরুল দেরি করে বাড়িতে এসেছিল, আসার পরে হাফসা প্রশ্ন ছুড়লেন। আজকাল এত দেরি করে ফিরো কেন? আগে তো 9টার আগেই চলে আসতে। ইমরুল জবাব দেন না, উল্টো হাফসার সাথে চিল্লাচিল্লি করে ঘর থেকে বেরিয়ে যান। হঠাৎ দরজায় ইমরুলের গলা শুনে ভাবনায় ছেদ হয় হাফসার। উনি দরজায় টোকা দিয়ে জেগে আছো? বলছেন। স্বামীর ডাক শুনেও শোয়া থেকে উঠলেন না হাফসা। এতক্ষণ যার অপেক্ষায় ছিলেন তার আসার পর কোনো প্রতিক্রিয়াই নেই। অভিমান নাকি রাগ? কিসের জন্য যেন দরজা খুলতে মন চাইল না। ইমরুল সাহেব এবার হাফসার নাম ধরে ডাকলেন। 2-3 বার ডাকার পর শুয়ে থাকতে হাফসা বিবিকে বাঁধল। তিনি উঠে দরজা খুলে দিলেন। ইমরুল ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করলেন। এতক্ষণ লাগে দরজা খুলতে? হাফসার উগ্র কণ্ঠে কুটিল জবাব। যতক্ষণ পেরেছি খুলেছি। টেবিলে ভাত নেওয়া আছে, খেয়ে নাও। বলেই তিনি আবারও শুয়ে পড়লেন। ইমরুল বিরক্ত চোখে তাকালেও চুপ থাকলো। গায়ে জড়ানো জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে সে খেতে বসলেন। আজকেও খেতে বসে হাফসাকে ডাকলেন না। গত 3 দিন ধরে খাওয়ার সময় হাফসার সাথে ডাকেন না ইমরুল। অথচ ইমরুল জানেন হাফসা ওনাকে ছাড়া এক লোকমাও মুখে তো নেন না। এতদিন সংসার জীবনে একদিনও স্বামীকে রেখে খাননি হাফসা। হাফসার এবার খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে বাচ্চাদের মতো কান্না করতে। ইমরুলের কি একবার মন চাইলো না হাফসা খেয়েছে কিনা জিজ্ঞেস করতে? ইমরুল খাওয়া শেষ করে খাটে বসে সিগারেট ধরালেন। হাফসার নিজের ওপর রাগ হচ্ছে। এই বয়সে এত কিসের আবেগ ওনার? কেন তুচ্ছ একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন? যার যেমন খুশি চলুক না, তাতে ওনার কি? বেশ কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে বললেন। আমার মেয়েদের নিয়ে আসো গিয়ে। এত বড় একটা বাড়িতে এত রাত অবধি একা থাকতে আমার ভয় লাগে। ইমরুল জবাব দিলেন না, শুধু একটা দীর্ঘশ্বাসের কিঞ্চিত শব্দ শোনা গেল। হাফসা শোয়া থেকে উঠে বসে বললেন। কি হলো, কথা কানে যায় না নাকি? সময় হলে নিয়ে আসবো। যুবতী মেয়েদের এতদিন ধরে পরের বাড়ি থাকার দরকার নাই। পরের বাড়ি কই, নিজেদের চাচার বাড়িতে গেছে। বিয়েতে গেছে, বিয়ে শেষে চলে আসবে। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও। ইমরুল বললেন। কথাটা বলে ইমরুল শুয়ে পড়লেন। এক হাত কপালে রেখে চোখ বন্ধ করলেন। অন্য হাতে জ্বলন্ত সিগারেট থেকে ধোঁয়া উঠছে। রাগে হাফসার গা রিরি করে উঠল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিছানা ছেড়ে জানালার কাছে চলে গেলেন। আজকাল না চাইলেও ইমরুলকে সন্দেহ হয়। মস্তিষ্কেও বারবার একটা প্রশ্ন ঘুরপাক খায়। রোকসানার অবৈধ সম্পর্ক কার সাথে ছিল? সে মানুষটা ইমরুল ছিল না তো? ভোরের হাওয়া গায়ে মেখে হাঁটাহাঁটি করার অভ্যাস আছে ঋত্বিকের। তাই আজকেও ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে আর রুমে যাননি। বাগানের চারদিকে হেঁটে হেঁটে দেখছে। দেশে আসার পর আশপাশটা ঘুরে দেখার সুযোগ হয়ে ওঠেনি। গতকাল এসেছিল বাগানে, কিন্তু জয়সীর সাথে দেখা হয়ে যেতেই আর হাঁটা হয়নি। বাসাটা নেওয়ার পর এই প্রথম দেশে এসেছে সে। বলা যায় এটা তার জন্য নতুন। কথাই আছে না, নতুনত্বে নাকি ভালো লাগা আছে। অথচ ঋত্বিকের সব কিছুতেই বিরক্ত লাগছে। গতকাল রাতে এনা ও তার ফুপি এসেছেন। আজ এনাকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা। না চাইলেও ঋত্বিককে যেতে হবে শপিংয়ে। মাকে বারবার নিষেধ করার পরেও এনাকে এখানে এনেছেন। একা একা হাঁটছো? হঠাৎ এনার কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো ঋত্বিক। মৃদু হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে এনা। এক হাতে ত্রৈশীকে ধরে আছে, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে তৈশী। ঋত্বিক ত্রৈশীর দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একা হাঁটতে ভালো লাগে। এনা মলিন হাসলো, তারপর বলল, আমরাও হাঁটতে বেরিয়েছি, তোমাকে দেখে এদিকে আসলাম। ঋত্বিক আগের নেই বলল, ভালো করেছো। তাহলে চলো একসাথেই হাঁটি।
ঋতিক আবারও হাঁটতে লাগলো। তার চেহারা দেখে এনা বুঝতে পারে সে বিরক্ত বোধ করছে। এনা মৃদু হাসলো। ঋতিকের এই বিরক্ত ফুটে ওঠা কুচকানো কপালের প্রেমে পড়েছে সে। তাই ঋতিকের চেহারায় বিরক্ত দেখে খারাপ লাগা থেকে ভালো লাগাই কাজ করে বেশি। এনা ত্রৈশীকে নিয়ে ঋতিকের পাশাপাশি হাঁটছে। ওদেরও দূরত্ব কয়েক ইঞ্চি হবে। ত্রৈশী অন্যদিকে মুখ করে হাঁটছে। সামনে তাকাতেই ঋতিককে দেখা যায়। ঋতিকের অবয়ব দেখলে ঘৃণায় গা রিরি করে তার। ত্রৈশীকে ঘর থেকে বের করে নিয়ে নিজে লাপাত্তা হয়ে যাওয়ার কথা ভুলে নিয়ে আজও। ত্রৈশী হাঁটা থামিয়ে নিয়ে বলে উঠল, আমার বিরক্ত লাগছে আপু, তোমরা গল্প করো, আমি যাচ্ছি। ত্রৈশী চলে যাওয়া পা বাড়ানোর আগেই এনা তাকে আটকে দিয়ে বলল, চুপচাপ হাঁটতে থাক, দেখবি বিরক্তি কেটে গিয়ে ভালো লাগা কাজ করছে। ত্রৈশী বলল, আমার তোমাদের সাথে হাঁটতে ইচ্ছে করছে না। চুপ কর, আমি তোর ফুপির মেয়ে, তাই আমাকে বিরক্ত লাগা থেকে দূরেই থাক। বলে ত্রৈশীকে জোর করে নিয়ে হাঁটতে থাকে এনা। সে ঋতিকের পাশে থাকতে চায়। ঋতিকের আশেপাশে থাকলে তার সুখ সুখ লাগে। এনা খেয়াল করেছে মানুষের সামনে ঋতিক তার সাথে মুখে হাসি টেনে কথা বলে। ওদের একা সাক্ষাতে ঋতিকের মুখে হাসি দেখাই যায় না। এই হাসিটা ভালোবাসে না, তাই জোর করে হলেও ত্রৈশীকে নিয়ে এসেছে। যেন ঋতিক লোক দেখানো হাসি হলেও হাসে, কিন্তু হাসিটা দেখবে কিভাবে সে? এনাও ত্রৈশী থেকে ঋতিক এক পা এগিয়ে আছে। চুপচাপ পকেটে হাত ঢুকিয়ে তার মতো করে হাঁটছে সে। বেশ কিছুক্ষণ চুপচাপ হাঁটাহাঁটি করে সবাই এনার ঋতিকের সাথে কথা বলতে ইচ্ছে করছে। ঋতিকের গম্ভীর কণ্ঠে ছোট ছোট বাক্য শুনতে মন উথাল পাথাল হয়ে আছে, কিন্তু কোনো কথা দিয়ে কথা শুরু করবে সেটা খুঁজে পাচ্ছে না এনা। কিছু একটা ভেবে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আজ আমরা কোথায় শপিংয়ে যাব? ঋতিক স্বভাব সুলভ জবাব দিল। ঋতিক নিশ্চুপ। এনার খারাপ লাগলো। জোরপূর্বক হেসে ত্রৈশীকে উদ্দেশ্য করে বলল, তেইশি, তুই বল তো কোথায় শপিং করলে ভালো হবে? ত্রৈশী ঠ্যাস মারা গলায় বলল, আমি কি জানি, তোমাদের বিয়ে তোমরা ঠিক করো। কাজিন হিসেবে তো তুই একটা আইডিয়া দিতে পারিস। ঐশী বলল, জীবনের অর্ধেকটা গ্রামে অর্ধেকটা জেলে কাটিয়েছি, এখানকার কোথায় কি ভালো সেটা জানা নেই আমার। এনা হেসে বলল, আচ্ছা, তো শিহাব ছেলেটাও তো ঢাকায় ছিল, তাকে তো জেলে থেকেও জানা হয়ে গেল। ঐশী হাসলো, অন্যরকম হাসি। ঋতিকের কান পর্যন্ত সে হাসির কথাটা পোশাক এটা চাইছিল সে। ঋতিক জানুক ঐশী তার মতো বেইমানের শোকে চিরকুমারী হয়ে যাওয়ার চিন্তা করেনি। ঐশী বদলেছে, একটা ধোঁকাবাজকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার পথ খুঁজেছে। ঐশী বলল, ভালো মানুষদের জানতে সময় লাগে না, শিহাব অনেক ভালো ছেলে। ও তাই? অবশ্যই। এরা কিছু বলতে যায় তার আগেই ঋতিক থেমে গিয়ে বলল, আমি যাচ্ছি। বলে সে চলে গেল। যাওয়ার আগে এক পলকে ত্রৈশীকে দেখে নিল সে। ত্রৈশীর ভালো লাগলো। তার আর শিহাবের কথাটা যে ঋতিকের গায়ে লেগেছে তা ঠিকই আন্দাজ করলো। বিকেলের দিকে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও এখনও যাওয়া হয়নি। সকালে বাগান থেকে সে নাস্তা না করে বাইরে গিয়েছিল ঋতিক। সন্ধ্যা নেমে গেছে, এখনও বাসায় ফেরেনি। ফোন দিলে কারো ফোনও তুলছে না। সৌমিক আশেপাশে খোঁজে এসেছে, কোথাও পায়নি। ব্যাপারটা নিয়ে মেজাজ খারাপ হয়ে আছে এনার মা আসিয়ার। শেফালিকে জিজ্ঞেস করলে ঋতিক যদি এতই ব্যস্ত তো উনি বাসায় ডাকলেন কেন? শেফালি অপমান বোধ করলেন। ঋতিকের ওপর রাগ হয় ওনার, রাগ হচ্ছে ত্রৈশীর ওপরেও। এই মেয়েটা এখানে আসার পর থেকে ঋতিক বদলে গেছে। আজকাল তো শেফালির অনেক কথাই অবাধ্য হয় ঋতিক। শেফালির ভয় হচ্ছে ছেলে যদি সিদ্ধান্ত বদলে দেয় তাহলে। এই ভয় থেকেই এনাকে বাসায় এনেছেন। ভেবেছেন এনা থাকলে ঋতিক এনাকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু ঋতিক তো এখন নিখোঁজ হয়ে আছে। ফোন দিতে দিতে এক সময় ফোন রিসিভ করে ঋতিক। সে হ্যালো বলতেই শেফালি চেঁচিয়ে ওঠেন, ওই কই তুই? সারাদিন থেকে একটা মেয়ে তোর জন্য অপেক্ষা করছে আর তুই লাপাত্তা হয়ে বসে আছিস। ঋতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাকে আগেই নিষেধ করেছিলাম ওদের বাসায় ডাকবে না, তারপরও ডাকলে। আমি আজ ব্যস্ত আছি, ওদের বলে চলে যেতে। ব্যস্ত মানে? তোর কিসের ব্যস্ততা? ফাজলামো করছিস? রিদমি কিছু না বলে ফোন কেটে দিল। শেফালি আবার ফোন দিলে সে ধরে না। শেফালির হঠাৎ মনে হয় রিদমিক তানিলের সাথে থাকতে পারে। উনি তানিলকে ফোন দিলেন, কিন্তু তানিল ফোন রিসিভ করলো না।
2-3 বার ফোন দিল, যখন তানিল ধরেনি শেফালি নিশ্চিত হয়ে যান রিদমিক তানিলের সাথেই আছে। এবার রাগটা তানিলের ওপর হলো। রাগে ফুঁসতে ফুঁসতে কিচেনে চলে যান তিনি। ফিহা, মুহি, রূপসা ও সৌমিক মিলে কিচেনে কি সব রেসিপি বানাচ্ছে। সৌমিক ইউটিউব ভিডিও দেখে ওদের বলছে আর ওরা উপকরণ মেলাচ্ছে। শেফালি ঝাঁঝালো শাসনে দিয়ে বলে ওঠেন, ওই যাও, বের হয়ে যাও কিচেন থেকে। আমি এখন রান্না করব, সরে যাও। রূপসা আর মুহি কিছুটা ভীত হয়ে তাকায়। ফিহা বলে, ভাইয়ার রাগ কি আমাদের উপর ঝাড়ছো? শেফালি একটা পাত্র হাতে নিয়েছিলেন। রিদমিকের কথা উঠতেই সেটা ঠাস করে বেসিনে রাখেন। শেফালির রাগ দেখে সবাই চুপসে যায়। সৌমিক ফোনের ভিডিও বন্ধ করে দিল। শেফালি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ও আমার সম্মানের কথা চিন্তা করছে। আসিয়ার কাছে কতটা ছোট হচ্ছি আমি। এক তো আমাকে ছোট করছে, তার উপর বলছে আমি কেন এনাকে এখানে আনলাম, অসভ্য। শেফালির কথায় ফিহা কিছু বলল না। তবে সৌমিক বলে ওঠে, বিয়ের আগে একটা মেয়ে মানুষ তার শ্বশুরবাড়িতে এসেছে, বিষয়টা কেমন যেন। শেফালি ধারালো চোখে তাকান। সৌমিক ওনার দৃষ্টি উপেক্ষা করে বলে, আমি এই বিষয়ে ভাইয়ের পক্ষে কথা বলবো। একটা লজ্জাশীল মেয়ে বিয়ের আগে স্বামীর বাড়ি যাবে না, কোনো মতেই না। শেফালির চোখে এবার আগুন ঝরছে। সৌমিকের কথাগুলো কাটা গায়ে নুনের ছিটার মতন মনে হতে লাগলো। ছাদের একটা কোণে দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে আছে এনা। জলভরা তার চোখ দুইটা তৃষ্ণায় কাতরাচ্ছে রিদমিককে দেখতে। তাই চাতক পাখির ন্যায় বসে আছে রিদমিকের অপেক্ষায়। এই যেন চলে আসবে রিদমিক, কিন্তু রিদমিক আসছে না। এনা জানে রিদমিক কেন আসছে না। সে যেন রিদমিকের আসার অপেক্ষায় বসে আছে। মিনিট 10 আগে কিচেনে যেতে গিয়ে শুনে এসেছে সে নাকি লজ্জাশীল মেয়ে নয়। কথাটা শোনার পর থেকে এনার চোখে বাধা মানছে না। রিদমিকের প্রেমে সে এত বেশি অন্ধ হয়ে গেছে যে এখানে আসার আগে একবারও ভাবেনি লোকে তার এখানে আসাটা কেমন চোখে দেখবে। তার নিজের কাছে নিজেকে খুব বাজে মনে হচ্ছে। আত্মসম্মান ভুলে গিয়ে যে মানুষটাকে বেহায়ার মতন বারবার চেয়ে এসেছে, সে মানুষটা তার থেকে দূরে দূরে থাকার জন্য এত কিছু করছে। এনার মস্তিষ্ক আজ বারবার বলছে রিদমিককে জোর করে বিয়ে করছে সে। একতরফা ভালোবাসা দিয়ে কি সারা জীবন থাকতে পারবে সে? সারা জীবনের ব্যাপার। বিয়ের পরে যদি ভালোবাসা না পায়, তাহলে কি রিদমিককে পেয়ে সে সুখী হয়ে যাবে? চোখ ফেটে বেরিয়ে আসা জলটা মুছে নিয়ে হাতে ফোন নিল এনা। কাপা কাপা হাতে রিদমিককে ফোন লাগালো। 2-1 রিং হওয়ার পর রিদমিক ফোন তুলল। তার গম্ভীর গলায় হ্যালো। শব্দটা শুনে ভেতরটা ফেটে কান্না আসলো এনার। সে নিজেকে স্বাভাবিক করে বলল, তুমি বাসায় ফিরে এসো রিদমিক, আমি চলে যাচ্ছি আম্মুকে নিয়ে। তোমার বাসা ছেড়ে আর তোমাকে থাকতে হবে না। ফোনের ওপাশ থেকে রিদমিকে দীর্ঘশ্বাস ভেসে এলো। তার কোনো জবাব না পেয়ে এনা বলল, আমি আর পারছি না, আর কত একতরফা লড়বো। বলে ফুপিয়ে কেঁদে ওঠে এনা। রিদমিক এখনো চুপ। এনার ফ্যাসফেসে কান্নার আওয়াজ শুনেও কিছুই বলল না। এনা কেঁদে কেঁদে প্রশ্ন করল, তোমার কি আমার জন্য একটুও দয়া হচ্ছে না? দয়ার সম্পর্ক দিয়ে জীবন চলে? এনা কেঁদে যাচ্ছে। রিদমিককে ভালোবাসে সে, খুব ভালোবাসে। এই মানুষটা তার হবে না ভাবতে পারে না কখনো। দয়া হলেও রিদমিক তাকে ভালোবাসুক, এটাই চাই। সে কি দেখতে এতটাই খারাপ যে তাকে রিদমিক পছন্দ করে না? লোকের কাছে সে অনেক সুন্দরী। রিদমিক কেন সে চোখে দেখেনি? তবে কি সে অন্য নারীতে আসক্ত? এনা বলল, একটা প্রশ্ন করব, হুম। কাউকে ভালোবাসো? রিদমিক নিশ্চুপ। এনা কিছুক্ষণ চুপ থেকে বলল, বলো। রিদমিক এবারও নিশ্চুপ। এনা ফের প্রশ্ন করে, সে খুব সুন্দরী? রিদমিক এবার মুখ খোলে, মায়াবতী। খুব ভালোবাসো তাই না? হয়তো। এনা হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে বলল, খুব ভাগ্যবতী সে। মায়ের পাশে শটান হয়ে চুপচাপ শুয়ে আছে এনা। ড্রিম লাইটের মৃদু আলোয় মাকে দেখে মন খারাপ হয়ে এলো। উনি হাই তুলছেন, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবেন। এনা কাত হয়ে শুয়ে চোখ খিচিয়ে বিড়বিড় করে ইয়া রাব্বি করতে লাগলো। ঋত্বিক ও তার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিল, কিন্তু বলতে পারছে না। বলতে যেও বারবার থেমে যাচ্ছে। শুরুটা কোন কথা দিয়ে করবে, কিভাবে করবে সেটাই ভেবে পাচ্ছে না। অথচ সারাদিন কথাগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে মাকে বলার জন্য। এখন বলতে এসে মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। এত কথার মধ্যে একটা কথাও মস্তিষ্কে খরা নাড়ছে না। যখনই ভাবছে যে এই বলে দেবে মাকে, ভাবার সাথে সাথেই আবার মস্তিষ্ক প্রশ্ন করছে, কিভাবে বলবো, কি দিয়ে শুরু করব। ঋত্বিকের বাড়ি থেকে চলে আসার সময় আসিয়া 2-1 ধমক দিয়েছেন।
এনা এগুলো শোনেনি। এখন বিয়ে ভাঙার কথা বললেও নিশ্চয় ধমকাবেন। ধমকালেও যে বলতে হবে। এনা শোয়া থেকে উঠে বসলো। এনা লম্বা 2-1 দম ছেড়ে নিজেকে শক্ত করলো। চোখ খিচে মাকে ডাকলো। আম্মু। আসিয়া চোখ বন্ধ করেছিলেন। মেয়ে ডাক শুনে ছোট্ট করে বলে চোখ খুলে তাকালেন। এনা বলল, কিছু কথা ছিল। বল। না, তুমি ওঠো। আসিয়া বিরক্তি নিয়ে উঠে বসলেন। ওনার এখনো মেয়ের ওপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ওই রাত 10টায় না খেয়ে ঋদ্দিকের বাসা থেকে আসার? ঋদ্দিক আজ শপিংয়ে যাওয়ার কথা বলে না গিয়ে বাইরে চলে গেছে। তাতে কি হয়েছে? ছেলে মানুষ হয়তো বন্ধু বান্ধব ছাড়েনি, কাল তো যেতে পারতো। আসিয়া বিরক্তি মাখা গলায় বললেন। বল। এনা বেশ কিছুক্ষণ পরে বলল, আমি রিতমিক ভাইয়াকে বিয়ে করতে পারবো না। মানে? তুমি বিয়েটা ভেঙে দাও মা। এনার মুখের আকস্মিক এমন কথায় আসিয়া চমকে উঠলেন। দ্রুত উঠে বাতি জ্বালিয়ে এনার পাশে বসে উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে তোর? শরীর ঠিক আছে? এনা ঢোক গিলে নিজেকে শক্ত করে বলল, আমি ঠিক আছে আম্মু, তুমি বিয়েটা ভেঙে দাও। আসিয়া এনার হাত ধরে স্নিগ্ধ গলায় বলল, ঋদ্ধিকের ওপর রাগ করে এসব বলছিস? ও এমন করবে না। তোর মামি বলেছে বন্ধুদের সাথে বেরিয়েছিল তাই আসতে পারেনি বাসায়। কাল ঋদ্ধিক আসবে তোকে নিয়ে শপিংয়ে যেতে। আমি ঋতমিক ভাইকে বিয়ে করতে চাই না আম্মু, জোর করো না আমাকে। আসিয়া হতভম্ব চোখে তাকালেন। বিয়ে ঠিক হওয়ার আগে বারবার মেয়েকে জিজ্ঞেস করেছেন তোর কোনো আপত্তি আছে কিনা। সে জবাবে একই উত্তর দিয়ে এসেছে, আমি ঋদ্দিক ভাইকেই বিয়ে করব। এখন এসব কিছু ঠিকঠাক করে বলছে সে বিয়ে করবে না। আসিয়া বললেন, এখন কোন পর্যায়ে এসে বলছিস বিয়ে করবি না? এটা কোনো সময় এসব বলার? এরা জবাব দিল না, পা ভাঁজ করে মাথা নুয়ে বসে আছে। আসিয়া আবারও বললেন, কতবার তোকে জিজ্ঞেস করেছি তোর আপত্তি আছে কিনা, তুই না বলেছিস। এখন বলছিস বিয়ে ভেঙে দিতে। যখন যেটা খুশি সিদ্ধান্ত নিবি। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। তুই ভুল সিদ্ধান্তই নিচ্ছিস। সব জায়গায় দাওয়াত করা হয়ে গেছে, এখন আবারও সবাইকে বলবো বিয়ে হবে না, আসবেন না? এত সহজ? এনার গলা নিভে গেল। ভেজা গলায় শান্তভাবে বলল, বিয়ে ভাঙ্গা সহজ আম্মু, বিয়ের পর সংসার ভাঙ্গা সহজ না। আসিয়া মেয়ের কথা শুনলেন না। রাগ দেখিয়ে বাসা থেকে উঠে বারান্দায় চলে গেলেন। ঋদ্দিকের সাথে মেয়ের বিয়ে দিবেন তাই কত খুশি ছিলেন তিনি। ঋদ্দিকের পরিবার যখন গ্রামে আর থাকবে না বলল, তখন তিনি বারবার ইকবালকে বলেছিলেন ওরা যেন ঢাকায় চলে আসে। 2 ভাই বোন মিলে ঢাকায় থাকবে, ইচ্ছে করলে দেখা করবে। ইকবাল সাহেব আসিয়ার কথা রাখেন, তিনি ঢাকায় আসেন। 3-4 বছর পর ছেলেও নিজের টাকায় নিজের বাসা করেন। শেফালির সাথে আসিয়া আরও ভালো সম্পর্ক হয়। ছেলে মেয়ের বিয়ে ঠিক করেন। আসিয়া খুশি ছিলেন। ইকবাল সাহেব ওনার মায়ের পেটের ভাই, ভেবেছিলেন ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে ভাই বোনের সম্পর্ক অটুট থাকবে। কিন্তু মেয়ের এই হুট করে বদলে যাওয়ার সিদ্ধান্ত কি তা হতে দেবে? এরা উঠে এসে আসিয়ার পেছনে দাঁড়ালো। আসিয়া মায়ের উপস্থিতি বুঝলেও পেছন ঘুরে তাকালো না। এনা বলল, আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, আমি না ভেবে সিদ্ধান্ত নিচ্ছি না। এখানে বিয়ে হলে আমি সুখী হব না আম্মু। আসিয়া পেছন ঘুরে কপাল কুঁচকে তাকালেন। এনা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম রিতমিক ভাইকে বিয়ে করলে আমি সব পেয়ে যাব। একবারও ভাবিনি রিতমিক ভাই আমাকে চাই কিনা। পরিবারের জন্য হয়তো রিতমিক ভাই আমাকে বিয়ে করে নেবে, কিন্তু আমাকে কি ভালোবাসবে বলো? একতরফা ভালোবাসা অনেক কষ্টের আম্মু, সারা জীবন একতরফা ভালোবেসে যেতে পারবো না আমি। বলেই এনা মাথা নিচু করে আসিয়া ব্যথার্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। একতরফা ভালোবাসার যন্ত্রণা কতটা ধারালো এটা আর কেউ না বুঝলেও তিনি ঠিকই বুঝেছেন। পুরো রাত বাসার বাইরে কাটিয়ে সকালে বাসায় ফিরল ঋদ্দিক। বাসায় এসে পরিবারের সবার নানান প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। কারো প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ ছাদে গেল। সব কিছুই অসহ্য লাগছে তার। স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। মুক্ত আকাশে ডানা মেলে এক যুগল পাখি উড়ে বেড়াচ্ছে। যেই দিকে যাচ্ছে একই সাথে চলছে তারা। কত নিখুঁত তাদের ভালোবাসার ধরন। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে যেতে পা বাড়ালো ঋদ্দিক। এখনও তার শান্তি লাগছে না, হয়তো ঘুমের খুব প্রয়োজন। চিলেকোঠার দরজার সামনে এসেই থেমে যায় সে। 2 পা পিছিয়ে গিয়ে ডান দিকে কর্নারে তাকালো। রেলিং ধরে এক ধ্যানে গাছের দিকে তাকিয়ে আছে ত্রৈশী। ছেড়ে দেওয়া লম্বা চুলগুলোর 2-1 গুচ্ছ বারবার বাতাসে বাড়ি খেয়ে নেচে উঠছে।
সাথে তাল দিচ্ছে বুক জড়িয়ে পিঠে ছেড়ে দেওয়া ওড়নার আঁচল। ঋদ্ধিক চোখ ফিরিয়ে নিয়ে চলে যেতে গিয়েও থেমে গেল। কয়েক পা এগিয়ে তৈশির পেছনে দাঁড়ালো। পকেট থেকে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার বিয়ে হতে যাচ্ছে, এটা সত্যি? সাহসা ঋদ্ধিকের কণ্ঠস্বরে ত্রৈশী চমকে ওঠে। দ্রুত পেছনে ঘুরে তাকিয়ে এক পা পিছিয়ে যায়। তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। কিছু বলতে গিয়েও বলল না। ঋদ্ধিকের সাথে কথা বলতে তার রুচিতে বাধে না। চলে যেতে পথ ধরলেই ঋদ্ধিক ফের বলে ওঠে, তোমার বরপক্ষ জানে তোমার অতীত সম্পর্কে? ত্রৈশী এবার থেমে গেল। যে মানুষ নিজ হাতে তার অতীত খারাপ করে দিয়েছে সেই খোঁচা দিচ্ছে অতীত নিয়ে। হ্যাঁ, ত্রৈশী ঋদ্ধিকের সামনে এসে পৃষ্ঠ চোখে চেয়ে বলল, সবাই অমানুষ হয় না, অমানুষদের ভিড়েও মানুষ থাকে। ভাগ্যিস আমার ভাগ্যে মানুষ জুটেছে। ঋদ্ধিক চোখ ছোট ছোট করে তাকালো। ত্রৈশী আর না দাঁড়িয়েই চলে গেল নিচে। বিয়ে বাড়ি মানেই কাজ, আর কাজ মানে ক্লান্তি, বিরক্তি আর তীক্ষ্ণতা। সৌমিকের আজকের সকাল শুরু হয়েছে কাজ দিয়ে। দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো কাজ শেষ হচ্ছে না। বাসার বাইরের দিকে রং দেওয়া হচ্ছে। সামনের দিকটায় সপ্তাহখানেক আগে দেওয়া শেষ, এখন পেছনের দিকটায় দেওয়া হচ্ছে। মিস্ত্রিরা কাজ করছে আর সৌমিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজের উপরে খেয়াল রাখছে। এটাই তার কাজ। সৌমিককে তার বাবা সকাল থেকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন। তার বাবার উপর ক্রুদ্ধ সে। কাজ ওরা করছে, সে কেন পাহারা দেবে? ছাদ থেকে একটা ছায়া নিচে এসে পড়েছে। সৌমিক বেশ কৌতূহল নিয়ে ওপরে তাকালো। পালক কাপড় মেলে দিচ্ছে। আগে পিছে চিন্তা না করে সৌমিক দ্রুত পা আগালো ছাদে যেতে। বাইরের সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। পালক কাপড় রোদে দিচ্ছিল। সৌমিক পেছন থেকে সে গর্জে ওঠে, ভাই! আকস্মিক শব্দে পালক ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিতে গিয়ে একটা পিলারের সাথে ধাক্কা খায়। সৌমিক হো হো করে হেসে ওঠে। কপালে হাত দিয়ে ভীতিকর চোখে তাকায় পালক। ছাদে কোনো মানুষ ছিল না, তাই হঠাৎ এমন শব্দ পেয়ে সে অতিশয় ভয় পেয়ে গিয়েছিল। সৌমিক হাসতে হাসতে বলে, ভয় পেয়েছো? পালকের মুখ মলিন করে দেয়। কপালে তীব্র ব্যথা অনুভব করছে সে। এই কাজটা তার সাথে গ্রামে কেউ করলে সে এতক্ষণে পাল্টা মার দিত, কিন্তু এখন কিছুই করতে পারছে না। পালকের কপাল লাল হয়ে গেছে। দেখে সৌমিকের হাসি উধাও হয়ে যায়। হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, খুব লেগেছে? সরি, আমি বুঝিনি এমন কিছু হবে। আসো নিচে, আইস ডলে দিই। পালক ক্ষীণ করে, থাক, আপনাকে কষ্ট করতে হবে না। আমি সত্যিই বুঝিনি এমন কিছু হবে। পালকের কণ্ঠে অসন্তোষ। আপনি বোঝেনটা কি? বড় ভাই হয়ে ছোট বোনের সাথে কি আচরণ করা লাগে সেটাই তো জানেন না। সৌমিক চোখ মুখ কুঁচকে উচ্চারণ করে। পালক কিছু বলল না। সৌমিকের যেন মন খারাপ হলো। পরক্ষণে কিছু একটা ভেবেই বলে উঠল, আমাকে তুমি এনার পক্ষে হয়ে বেয়াই মানতে পারো, মানে তোমার ফুফাতো বোনের দেবর। আমি কিন্তু তোমাকে আমার ভাইয়ের শালি বলেই জানি। পালক সৌমিকের কথায় কড়া কিছু বলতে গিয়েও বলল না। এনাকে নিয়ে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল, সেটার জবাব পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। এক হাতে কপাল চেপে অন্য হাতে দাঁড়িয়ে দড়িতে দেওয়া কাপড়টা ঠিক করতে করতে সে বলল, শুনলাম এনা আপুকে নাকি শপিং এর জন্য এই বাসায় আনা হয়েছিল, তাহলে শপিং না করে চলে গেল যে? ভাইয়া শপিং না করে আনিল ভাইয়ার সাথে কোথাও ঘুরতে গিয়েছিল, তাই রাগ করে ওরা চলে গেছে। পালক শুধু ছোট্ট করে বলে, ও। সৌমিক বলল, এনাকে না আমার ভীষণ বিরক্ত লাগে। বিয়ে ঠিক হয়ে গেলে কেউ বিয়ের আগে স্বামীর বাড়ি যায় বলো? 4-5 দিন পর বিয়ে, আর সে কিনা শপিং করবে বলে আমাদের বাসায় চলে এলো। একবার চিন্তা করো, কত বড় নির্লজ্জ। পালকের হাসি পেল। এনাকে নিয়ে সেও একই কথা ভেবেছিল। ঠোঁট চেপে হেসে কপাল থেকে হাত সরায়। তার কপাল ফুলে কালো জখম হয়ে গেছে। সৌমিক কি যেন বলতে চাচ্ছিল, পালকের কপালের দিকে তাকিয়ে থেমে গেল। পালকের কপালের দিকে হাত বাড়াতেই পালক দুপা পিছিয়ে যায়। সৌমিকের চোখে বিষণ্ণতা। পালককে এভাবে কষ্ট দেবে আন্দাজ করেনি সে। পালক চলে যেতে লাগে। সৌমিক পেছন থেকে ডাক দেয়, পালক। পালক থামে, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শ্রমিক অসহায় চোখে তাকিয়ে বলে, সরি। রূপসা, মুহি ও ফিহা মিলেই ফুচকা বানাচ্ছে। রূপসার জোরাজোরিতে কিচেনে এসেছে পালক ও ত্রৈশী। পালক কাজে ওদের সাহায্য করলেও ত্রৈশী হাতে হাতে ভাঁজ করে দাঁড়িয়ে আছে।
সেও কিছু একটা করতো, কিন্তু আপাতত তার করার মতো কোনো কাজ নেই। কাজ করার ফাঁকে সবাই টুকটাক কথা বললেও ফিহা একদম চুপচাপ। কপাল কুঁচকে আছে তার, চলাফেরায় কেমন একটা অহংকারী ভাব। ত্রৈশী তীক্ষ্ণ চোখে ফিহার দিকে তাকালো। শেফালি কিচেনে ঢুকতেই চোখ পড়ে ত্রৈশীর উপর। বিরক্তি নিয়ে চুলার পাশে যান। এনামুলের জন্য চা বানাতে কিচেনে এসেছেন। শেফালি খেয়াল করেন সবাই কাজ করছে, ত্রৈশী শুধু দাঁড়িয়ে আছে, দেখেই যাচ্ছে। ব্যাপারটা একদমই নিতে পারলেন না শেফালি। রেগে ওনার মস্তিষ্ক টকবক করে উঠল, কিন্তু রাগ ঝাড়তে পারল না। শব্দ করে চুলায় পাতিল রাখলেন। যে জিনিস ধরছেন শব্দ করেই রাখছেন। ওনার এমন আচরণে কেউ অতটা অবাক হলো না। গতকাল ইনা ও তার মা চলে যাওয়ার পর থেকে ঋদ্ধিকের ওপর প্রচণ্ড রেগে আছেন তিনি। সরাসরি ঋদ্ধিকে কিছু না বললেও বাসার সবাই ঋদ্ধিকের জন্য বকা শুনেছে। এখন হয়তো ঋদ্ধিকের রাগ ওই নিষ্প্রাণ বস্তুর ওপরে ঝাড়ছেন। কিছুক্ষণের মধ্যে কিচেনে হাজির হয় সৌমিক। শেফালি তখন কাপে চা ঢালছেন। সৌমিক তার মায়ের উদ্দেশ্যে বলে, চা বানাচ্ছ? কার জন্য? আমাকে এক কাপ দিও। শেফালি এতক্ষণ ক্রোধে ফেটে উঠলেন। জমিদারের ঘরে জন্ম হয়েছে যে, হাতে হাত বাস করে থেকে শুধু গিলবি, খেতে হলে কাজ করে খা। একদমই কথাগুলো বলে শেফালি কাপ নিয়ে চলে গেলেন। ছেলেকে বলা কথাগুলো যে ত্রৈশীকে উদ্দেশ্য করে বললেন তা ত্রৈশী টেরও পেল না। সৌমিক আহাম্মকের মতো মায়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি তো শুধু চাই চেয়েছিলাম। রূপসা, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তোকে বলছি দেওয়ার জন্য? দয়া করে দিচ্ছি। তোর দেওয়ার কোনো দরকার নেই বইন। তোর হাতের চার যা বিশ্রীর টেস্ট। মুহি ফিক করে হেসে ওঠে। রূপসা রাগান্বিত চোখে তাকায় সৌমিকের দিকে। সৌমিক কাউন্টার ট্যাপের ওপর বসে পকেট থেকে ফোন বের করে। ফোন টিপার ভান করে পালকের দিকে তাকায়। তার কপাল এখনো জখম হয়ে আছে, খুব জোরেই লেগেছিল বোঝাই যাচ্ছে। শ্রমিকের খুব খারাপ লাগছে, কেন জানি বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব করছে। তার জন্যই আজ পালক এত বড় আঘাত পেল। পালকের সাথে কথা বলার খুবই ইচ্ছে হচ্ছে। শ্রমিক ফোন রেখেই বলে ওঠে, পালক, আজকে তুমি একটু চা বানিয়ে দাও। সবার হাতের চা টেস্ট করা শেষ, এবার তোমারটা দেখি। পালক থতমত খেয়ে যায়। সে জোরপূর্বক হেসে বলে, আমি মুহি আপু দেবে না? মুহি বলে, আমি দিব, অসম্ভব। ও নিজে বানিয়ে খাক। তোর হাতের চা খাবো আমি? তার থেকে 20 ভালো। পালক, তুমিই দাও। তৈশী কেমন চা বানায় তা দেখা হলো, এবার তোমার পালা। ওঠো ওঠো। মুহি পেঁয়াজ কাটতে কাটতে বলে, আমাদেরও দিও পালক। পালক বিরক্ত বোধ করছে, না বলতে পেরে জোরপূর্বক হেসে উঠে আসে। শ্রমিক লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে পালকের পাশে গিয়ে বলে, আমাকে বলো, আমি হেল্প করি। কি হেল্প লাগবে? জি না, আমি পারবো। রূপসা আক্রোশে ফেটে যাচ্ছে। পালকের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার। এই মেয়েটি এখানে এসেছে থেকেই সৌমিক পিছু লেগে আছে। ফিয়া রুটি বেলতে বেলতে একবার সৌমিকের কাণ্ড দেখলো, পালকের দিকে তাকিয়ে একবার ত্রৈশীর দিকে তাকালো। তার চাহনি শান্ত হলেও স্পষ্ট তীক্ষ্ণতা ফুটে উঠেছে। ঋদ্ধিকের বাসা থেকে এনা ও আসিয়া চলে আসার আজ 3 দিন হয়ে গেল। ওদের বাসা থেকে আসার পরপরই এনা আসিয়াকে জানিয়ে দিয়েছিল সে এই বিয়ে করবে না। একতরফা ভালোবাসার মতো যন্ত্রণা সহ্য করতে পারবে না সারা জীবন। মেয়ের কথা শুনে আসিয়া কয়েক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলেন বিয়ে ভেঙে দিবেন, কিন্তু সবকিছু তো আমাদের চিন্তাধারার মতো সহজ হয় না। নিজের সহোদর ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিভাবে ভাইকে বলবেন বিয়ে হবে না? ভাইকে না হয় বলেই দিলেন। এত এত আত্মীয় স্বজনদের দাওয়াত করেছেন, তাদের কি বলবেন? এই শঙ্কিত উদ্বেগ মনে পুষতে পুষতে বিয়ের দিনটা ঘনিয়ে নিয়ে এসেছেন তিনি। আর একদিন পর বিয়ে, একদিন বললে ভুল হবে, দিনটা চলে গিয়ে তো সন্ধ্যা নেমে আসছে। আজকে রাতটা পেরিয়ে সূর্যোদয় হলেই বিয়ের সজ্জায় সাজতে হবে মেয়েকে। এখন আর কিছুই করার নেই। মেয়ের কর্মকাণ্ডের ওপর বিরক্ত হয়ে হলুদের অনুষ্ঠানও করছে না আসিয়া। তবে অনুষ্ঠান না হলেও এনার ফুপুরা চলে এসেছেন। এনার ফুপু 2 জন কিছুক্ষণে আগে ওনারা এসেছেন। আসিয়া ওনাদের চা খেতে দিয়ে এনাকে ডাকতে গেলেন। দরজা কিঞ্চিত ফাঁক করে দেখেও 2 বার নক দিয়ে ভেতরে ঢুকলেন তিনি। এনা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আসিয়া তার পিঠের ওপরে হাত রাখতেই মুখ তুলে তাকালো। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, নিশ্চয়ই কান্না করছে। সারাদিন খায়নি কিছু। আসিয়াও ডাকেনি খেতে, ইচ্ছে করেই ডাকেনি তিনি।
এনা যেটার জন্য জেদ ধরেছে সেটা পূরণ করার মতো নির্ভীকতা নেই ওনার। আসিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে মেয়েকে বললেন, পুরো দিনটা না খেয়ে কাটিয়ে দিচ্ছিস, চেহারার কি হাল হয়েছে দেখ তো। উঠে আয়, তোর ফুপুরা এসেছেন। এনা চুপ থাকলো। তার চেহারায় স্পষ্ট বিরক্তি ফুটে উঠেছে। আজকাল মায়ের ওপর প্রচণ্ড বিরক্ত হচ্ছে। বিয়ে ভাঙার জন্য এত অনুরোধ করার পরেও বাসায় মেহমান ডেকে এনেছেন। এরা যে রাগ করে খাচ্ছে না সেটাও নোটিশ করেছেন, অথচ দিন শেষে এখন রাত সেটা বলছেন। তার প্রতি মায়ের এই বেখেয়ালি আচরণের বুক ফাটছে এনার। কিছুক্ষণ চুপ থেকে এনা বলে, আমু, এখনো সময় আছে, আমার কথা শোনো, নয়তো খুব পস্তাবে তুমি। ক্রোধ নিয়ে মেয়ের দিকে তাকান আসিয়া। গত 3 দিন থেকে মেয়ের মুখে একই কথা শুনতে শুনতে বিরক্ত তিনি। 2 পা এগিয়ে এনার মুখোমুখি দাঁড়িয়ে বললেন, সময় আছে? তোর কাছে মনে হচ্ছে আরো সময় আছে? ঋত্বিক দেশে ফেরার আগ পর্যন্ত আমি তোকে বারবার জিজ্ঞেস করেছি তোর আপত্তি আছে কিনা, তখন কেন না বলিসনি? এখন বাসায় মেহমান আসা শুরু করেছে আর তুই বলছিস এখনো সময় আছে? এনা স্বাভাবিক গলায় বলল, বিয়েটা তো হয়নি, মেহমানদের বলে দাও বিয়ে ভেঙে গেছে। দেশে আরো 1000 মেয়ের বিয়ে ভাঙছে। দেখা যায় ছেলে কবুল বলেছে, মেয়ে কবুল বলা বাকি, সেই মুহূর্তেও বিয়েটা ভেঙে যাচ্ছে। বিয়ে ভাঙা অস্বাভাবিক কিছু না আমু। বিয়ে ভেঙে গেলে তোর মতো বড় গলায় অস্বাভাবিক না কথাটা কেউ বলবে না, সবাই হাসি ঠাট্টা করবে। অন্য জায়গায় তোকে বিয়ে দিতে গেলে একটা বিয়ে ভাঙছে শুনে 10টা বিয়ে ভাঙবে। এনা অধৈর্য কণ্ঠে বলল, লোকের কথা শোনার কি দরকার আমু? জীবনটা তো তোমার মেয়ের, কোনো প্রতিবেশীর না। তুই চাচ্ছিস আমি সবার কাছে ছোট হই, অপমানিত হই, ভাইজানের সাথে আমার সম্পর্ক নষ্ট হোক? তোর বাবাকে কি জবাব দেব আমি? বিয়ে ভেঙে দিলে তো তোর ফুপুরা, তোর বাবা সবাই মিলে আমার ভাইকে নিয়ে কি বলবে ভেবে দেখেছিস? তোর আবেগের জন্য আমার ভাইকে ছোট করব আমি? সমাজের কাছে লজ্জিত হব, সেটাই চাস? এনা কিছু বলতে পারলো না। ওর বুকের পাঁজর ঠেলে কান্না আসছে। ওর মা মামা খালাদের মধ্যে তেমন বনিবনা নেই, কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নয়। শুধুমাত্র ঋদ্ধিকের বাবা আর তার মায়ের সম্পর্কটা ভালো। এখন বিয়ে ভেঙে দিলে এটাও নষ্ট হয়ে যাবে। আর বিয়ে হয়ে গেলেও একদিন না একদিন সংসার ভাঙবেই। তখন ভাই বোনের সম্পর্ক ভাঙ্গা ছাড়া তো আর কোনো উপায় নেই। এনা ক্ষীণ গলায় বলল, তোমাদের সম্পর্ক বাঁচাতে গিয়ে জেনে বুঝে ভুল করছো। ঋত্বিক ভাই অন্য কাউকে ভালোবাসে, আমি একতরফা ভালোবেসে কখনো তাকে জয় করতে পারবো না। এর থেকে ভালো সব এখানেই শেষ হোক। তোর মুখের কথাতেই সব শেষ হবে না, তোর ফুপু ডাকছে, যা শুনে আয়। এনা তার মায়ের হাত ধরে কান্না ভেজা কাতর কণ্ঠে অনুরোধ করলো, আমু প্লিজ, আমি সবাইকে ম্যানেজ করে নেব, আমার কথাটা শোনো। আসিয়া নিজের হাত সরিয়ে নিয়ে জবাব দিলেন, আমার শোনা হয়ে গেছে। বলেই তিনি বেরিয়ে গেলেন। এনা কাঁদতে কাঁদতে খাটে বসে পড়ল। ঋদ্ধিককে পাওয়ার খুব তৃষা তার মনে। ঋদ্ধিক বলে দিয়েছে সে বিয়ে করলে এনাকে কখনো স্ত্রীর সম্মান দিতে পারবে না। বিয়ের আগে যদি ঋদ্ধিকের তৃষ্ণা এনাকে এতটা পোড়ায়, বিয়ের পর চোখের সামনে থেকেও না ছোঁয়া তৃষ্ণা কতটা পোড়াবে এনা সহ্য করতে পারবে না, একটুও না। তাই সে চায় না এই সম্পর্কের সূচনা হোক, কিন্তু ওর মাকে বোঝাতে পারছে না সে। হঠাৎই না কান্না থামিয়ে থম মেরে গেল। তারপর কিছু একটা ভেবে দুর্বোধ্য এক হাসি দিয়ে হন্যে হয়ে ফোন খুঁজতে লাগলো। দিনগুলো যেন চোখের পলকেই ফুরিয়ে যায়। কত দ্রুত ঋদ্ধিকের হলুদের দিনটা চলে আসলো, অথচ এনামুল হক এখনো বাসায় ডেকোরেশনটাও করতে পারেননি। সন্ধ্যার আগে ডেকোরেশনের কাজ শুরু হয়েছে, এখন প্রায় শেষের পথে। এনামুল এত দেরি করে ডেকোরেশন করাচ্ছেন কেন সেটাই বুঝতে আসছে না শেফালির। তবে স্বামীর ওপর রাগ হলো না ওনার, বরং মায়া হলো। সকাল থেকে স্বামীর শুকনো মুখের দিকে তাকাতে পারছেন না। দৌড়াদৌড়ি করতে করতে উনি ক্লান্ত, বারবার কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। ভাগ্যিস তানিলের মতো দায়িত্ববান একটা ছেলেকে ঋদ্ধিক বন্ধু বানিয়েছিল। আজকে সারাদিন ধরে তানিল এনামুল সাহেবের সাথে দৌড়াদৌড়ি করেছেন, একটার পর আর একটা কাজ। অনেকক্ষণ ধরে শ্রমিককে খুঁজে যাচ্ছে শেফালি, তাকে বাজারে পাঠাবেন একটা প্রয়োজনে, কিন্তু তাকে কোথাও পাচ্ছেন না। বাসায় এত, কোথায় দুটো কাজে সে হাত লাগাবে তা না করে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। ছেলেকে খোঁজা বাদ দিয়ে শেফালি আগে এনামুলের জন্য লেবুর শরবত নিয়ে আসেন। এসে গ্লাস এগিয়ে দিয়ে বললেন, ঘেমে কি একটা অবস্থা হয়েছে,
5 মিনিট বিশ্রাম নিলেই পারো। এনামুল হক গ্লাস হাতে নিতে নিতে বললেন, বিশ্রাম নেওয়ার সুযোগ তোমার ছেলে দিচ্ছে? একজন তো 3 দিন হলো কোনেদের মতো দরজা বন্ধ করে আছে, শুধু খাওয়ার সময় খাচ্ছে, নামাজের সময় মসজিদে যাচ্ছে, না কোনো কাজে সাহায্য করছে, না একটা জিনিস এগিয়ে দিচ্ছে। আর একজন তো কই যাচ্ছে কি করছে পাত্তাই পাওয়া যাচ্ছে না। বাপকে তো দয়া দেখিয়ে হলেও 2-1টা কাজে হাত লাগানো যায়। তানিল না থাকলে তো এতক্ষণে আমি হাওয়া হয়ে যেতাম। ভাগ্যিস ছেলেটা বিয়েতে আসে। কথাগুলো বলতে বলতে গ্লাস হাতে একটা চেয়ারে গিয়ে বসেন এনামুল হক। শেফালি কিছুটা মন খারাপ করলেন। স্বামীর কথায় যে শুধু রাগ প্রকাশ পাচ্ছে তা কিন্তু নয়, কথার মধ্যে ছেলের প্রতি অসন্তুষ্টতার আজ স্পষ্ট। শেফালি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ট্রে নিয়ে কিচেনে চলে যান। আগত মেহমানদের জন্য জুসের ব্যবস্থা করতে হবে। কাজের জন্য যে 2-1জন আছেন তারা এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত, তাই মিনা শেখ ও উনি মিলে অনেক কাজ করে যাচ্ছেন। শেফালি মেহমানদের জুস দিচ্ছেন। একজন মহিলাকে জুস দিতে গিয়ে চোখ আটকায় সোফায় পায়ের ওপর পা তুলে বসে থাকা তৌসির ওপর। একজন মহিলার সাথে বসে গল্প করছে সে। তৌসিকে দেখে শীতল মস্তিষ্ক তপ্ত হয়ে উঠল। মেহমানদের সামনে চট করে চলে আসতেও পারল না, এটা যথেষ্ট খারাপ দেখায়। একে একে সবাইকে জুস দিতে লাগেন তিনি। ইচ্ছে করেই তৌসিকে দিলেন না। তৌসি শেফালিকে দেখেও না দেখার ভান করে পাশের মহিলার সাথে গল্প করছেন। পায়ের উপরে যে পাটা রেখেছে সেই পাটা বারবার দুলাচ্ছে। শেফালি বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করে ওই জায়গা থেকে চলে আসলেন। জেল থেকে আসা একটা মেয়ের এত ভাব দেখে গা জ্বলে ওনার। এই মেয়ে থাকবে সবসময় মাথার নিচু করে, সে কেন রাজরানীর বেশে থাকবে? ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই, অথচ এখনো হলুদের অনুষ্ঠান শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হলে তো ফটো খিঁচতেই 2 ঘন্টা পেরিয়ে যাবে, তারপর হলুদ মাখানো, এটা ওটা কত কিছু। অনুষ্ঠান শেষ করে একটু বিশ্রাম নেওয়ারই তো দরকার। শেফালির মেজাজ বেজায় খারাপ হচ্ছে। ইনামুল হক বাজারের কথা বলে বেরিয়েছেন সেই সন্ধ্যায়, উনি এখনো ফেরেননি। ফোনটাও বন্ধ বলছে। এদিকে মেহমানরা সবাই জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে অনুষ্ঠান কবে শুরু হবে। ঋদ্ধিকে নিচে আসার জন্য কয়েকবার খবর পাঠালেন, সেও এখনো আসছে না। শেষমেশ শেফালি নিজেই গেলেন। 2-1টা ডাক দেওয়ার পর যখন ঋদ্ধিক সাড়া দিল না, তখন দরজায় পরপর কড়া নাড়তে লাগলেন। কিছুক্ষণের মধ্যে ঋদ্ধিক দরজা খুলে দিল। শেফালি অবাক হয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকান। ট্রাউজার আর টি শার্ট পরে আছে ঋদ্ধিক, চুলেরও ঠিক নেই, চোখ কেমন লাল হয়ে আছে, অথচ তার হলুদের জন্য এত এত আয়োজন। শেফালি বললেন, এখনো তৈরি হসনি তুই? কয়টা বাজে খেয়াল আছে? ঋদ্ধিক কিছুটা ক্রোধ গলায় জবাব দিল, কয়টা দিয়ে আমি কি করব? বিয়ে করতে বলছো, বিয়ে করছি, ব্যাস। আর কিছু করার জন্য অনুরোধ করবা না। বলে ঋদ্ধিক দরজা লাগাতে যায়। শেফালি দরজা ধরে আটকে নেন। ঋদ্ধিক যেন ব্যর্থ তবে বিরক্ত। সে দরজার হাতল ছেড়ে খাটে গিয়ে বসলো। শেফালি দরজা বন্ধ করে সে ঋদ্ধিকের সামনে দাঁড়িয়ে বললেন, অনুরোধ করছি না, আদেশ করছি, রেডি হয়ে আয়। আমি তোমার আদেশ মানতে বাধ্য নই আম্মা। তুই বাধ্য ঋদ্ধিক। ঋদ্ধিক তাচ্ছিল্য হাসলো, তারপর বলল, এনাকে বিয়ে করেছে বলে তোমার বাধ্য সন্তান ভাবছে আম্মা? শেফালি অবয়বের বিষণ্ণতা নেমে আসলো। ঋদ্ধিক বলল, যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। শেফালি কাতর চোখে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কি করবেন এখন তিনি? কি বলবেন মেহমানদের? এত এত আয়োজন, তাহলে লোক দেখানো শুধু? শেফালি অনুভব করলেন তার কান্না পাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শেফালির সামনে আগালেন। ঋদ্ধিকের সম্মুখে দাঁড়িয়ে অনুরোধের গলায় বললেন, আল্লাহর দোহাই লাগে ঋদ্ধিক, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করিস না। নিচে আয় দয়া করে, মেহমানদের আমি কি বলবো? আমাকে ছোট করিস না তুই। শেফালির কণ্ঠে কান্নার ছাপ। ঋদ্ধিক চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দরজা ঠেলে রুমে আসে তানিল। শেফালি তানিলকে বললেন, তুমি ওরে একটু বোঝাও, সবাইকে আর কত বসিয়ে রাখবো? তানিল বলে, আমি বুঝাচ্ছি চাচি। ঋদ্ধিক এবার ক্ষেপে ওঠে। কি বুঝাবি আমায়? আমি তো আগে নিষেধ করে রেখেছি হলুদের কোনো অনুষ্ঠান না করতে। এত লোকজন দাওয়াত করার কি দরকার? বারবার নিষেধ করার পরও অনুষ্ঠানের আয়োজন করছো, মানুষজনকে দাওয়াত করছো।
নিজের ইচ্ছেতেও সব করছো, এখন নিজের অনুষ্ঠান করো, আমাকে ডাকছো কেন? শেফালির চোখে করুণ ব্যথা। ছেলের অমতে হলুদ করতে গিয়ে কি এখন অপমানিত হতে হবে? এটাই ভুলের শাস্তি। তানিল শান্ত কণ্ঠে বলল। আপনি যান, আমি ওকে নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর ঋদ্দিককে নিয়ে রুম থেকে বের হলো তানিল। মেহেদি রঙের একটা পাঞ্জাবি পরেছে, খুবই সাদামাটা বেশে, অথচ হলুদে পরার জন্য তাকে আলাদা জামা পাঠানো হয়েছে। শেফালি ছেলের ড্রেস আপ দেখে কিছুটা বিরক্ত হলেও ভেতরে চেপে গেলেন। একেবারে না আসার থেকে এই বেশেই আসাটা এখন ভাগ্যের। ঋদ্দিক নিচে নামতে নামতে চারিদিকে চোখ বুলিয়ে নিল। চারিদিকে জলজল করছে ফুল আর ছোট ছোট রঙিন বাতি প্রসাধন। ভালোই আয়োজন করা হয়েছে। সিঁড়ি থেকে নাম ঋদ্দিকের পথ আটকে বলল, দুলা ভাই, আপনার এই নম্র ভদ্র সুশীলা শালিকাকে টাকা না দিয়ে স্টেজে যেতে পারবেন না। ঋদ্দিক মন খারাপের মাঝেও হাসলো। ফিহার মাথায় চাপড় দিয়ে বলল, তুই আমার কোন জন্মের শালিকা? ফিয়া চশমা ঠিক করে হাতে হাত ভাঁজ করে খুব ভাব নিয়ে বলল, কেন এ জন্মের? তুমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করছো না? আমার কাজিনের বর তো আমার দুলাভাই হবে, তাই না? ঋদ্দিক ম্লান হাসে। এডি ফাঁকে তানিল ঋদ্দিকের উদ্দেশ্যে বলে, তুই স্টেজে যা, আমি আসতে। বলেই দ্রুত এখান থেকে প্রস্থান করলো। ফিহা আর চোখে একবার তানিলের যাওয়ার দিকে তাকায়। ঋদ্দিক ফিয়াকে বলে, তোর বাকি কাজিনরা কই? ফিহা ঋদ্দিকের হাত ধরে স্টেজের দিকে নিয়ে যেতে যেতে বলল, কাজিনরা কই সেটা পরে জানো, আগে এটা বলো, দেশে এত এত ছেলে থাকতে আমার জামাই কই? ঋদ্দিক হেসে উঠে বলল, তোর মেয়ে বাচ্চা আছে নাকি যে জামাই খুঁজিস? ফিহা স্টেজে উঠতে উঠতে বলল, এই জামাই সেই জামাই না, এই জামাই ওই জামাই। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ একটা বিয়েও হলো না, আফসোস। ঋত্বিক ফিক করে হেসে দিল। যতবারই ঘরে ফিহার বিয়ের কথা ওঠে, ফিহা কেঁদে কুটে একদম বন্যা বানিয়ে দেয়। সে পড়তে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। এখন সে বলেছে তার নাকি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ঋত্বিক বলল, এই সপ্তাহ তাহলে পাত্র দেখা শুরু করি। দুলাভাইয়ের জায়গায় থাকুন ঋত্বিক সাহেব, এত ভাই হতে আসবেন না। আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার ফ্যামিলি আছে। ঋত্বিক চাইলেও হাসবে না, কিন্তু সে এবার একটু শব্দ করেই হেসে উঠল। মহি ও রূপসার জোরে তার সাথে ছবি তোলার জন্য স্টেজে এসেছিল তৌসী। হাসির শব্দ শুনে ঘাটটা পেছনে ঘোরাতেই চোখ পড়ল হাস্যোজ্জ্বল ঋদ্দিককে। ঋদ্দিকের চোখে তৌসীর চোখে পড়তে ধীরে ধীরে মুখের হাসিটা বিলীন হয়ে গেল। তৌসী ক্ষিপ্ততার সহিত চোখ সরিয়ে ছবি তুলতে লাগলো। এখান থেকে এখনই সরে যাবে না সে। ঋদ্দিকের এত এত আয়োজন, এই সজ্জা হাসি দেখালেও যে তৌসীর কিচ্ছু যায় আসে না, সেটা ঋদ্দিকেরও দেখা উচিত। ঋদ্দিক তৌসীর পাশ দিয়েই হেঁটে গিয়ে সোফায় বসলো। এত পাশ দিয়ে যাওয়ার কারণে ঋদ্দিকের গায়ে মাখা পারফিউমের ঘ্রাণ তৌসীর নাকে লাগলো। অদ্ভুত কোন কারণে তৌসীর মনে পড়ে গেল পুরনো দিনের কথা। ঋত্বিক যখন তৌসীকে জড়িয়ে ধরতো, তার বুকে মাথা রাখতো, তৌসী নাক টেনে টেনে শুধু পারফিউমের ঘ্রাণ নিত। স্পেশাল মানুষের গায়ে যেই পারফিউম লাগানো হয়, সেই স্পেশাল হয়ে যায়। প্রিয় মানুষের গা ছাড়া একই পারফিউমের ঘ্রাণ অন্য কারো গা থেকে ভেসে এলেও আমাদের চিত্তে শিহরণ জাগে না। তৌসীর মনে হতো কথাটা একদম সত্যি। তাই তো একই পারফিউম সে নিজেও লাগালে, ঋদ্দিক ব্যতীত অন্য কাউকে লাগালে সে এতটা আকৃষ্ট হতো না। তৌসী নিজের উপরে বিরক্ত হলো। ঋদ্দিককে নিয়ে ভাবছে সে, নির্লজ্জতা কি তাকে গ্রাস করে নিয়েছে? পালককে খোঁজার বাহানা করে স্টেজ থেকে নেমে গেল। ঋদ্দিকের সাথে ফিহা সেলফি তুলছে। বোনের আবদারে মুখে হাসি বুলিয়ে রাখছে সে। সামনে তাকিয়ে একবার তৌসীর নেমে যাওয়াটা দেখে নিল। তার সাজসজ্জা দেখে মনে হচ্ছে ঋদ্দিকের সাথে তার কোনো অতীত জুড়ে নেই। মেহেন্দি রঙের শাড়ি পরেছে তৌসী, কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, হাঁটার গতিতে কিঞ্চিত দুলে দুলে উঠছে। তৌসীর সদর দরজার দিকে যাচ্ছে দেখে তারনীল দ্রুত সেই দিকে যায়। ফিহার চোখে ব্যাপারটি পড়ল। সে গতকাল থেকে লক্ষ্য করছে তারনীল সুযোগ পেলেই তৌসীর পেছনে দৌড় দেয়। কি এমন আছে তৌসী ও তারনীলের মধ্যে যে তারনীল শুধু সুযোগের অপেক্ষা করে? তবে কি দুজনের কোনো সম্পর্ক আছে, নাকি অন্য কিছু? ফিহা স্টেজ থেকে নেমে পিছু নিল ওদের। ঋদ্দিক পকেট থেকে ফোন বের করে এনাকে কল দিল। কল ধরছে না মেয়েটা। সকাল থেকে ঋদ্দিক কল করে যাচ্ছে, অথচ সে একবারও রিসিভ করছে না। মেসেজ টাইপ করতে লাগলো। মন খারাপ কেন ভাই?
শ্রমিকের কথা শুনে পাশ ফিরে তাকায় ঋদ্ধিক। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেটে ফোন রেখে বলে, আমার খুব মাথা ধরছে, আমাকে বল চা করে দিতে। শ্রমিক হেসে বলে, স্টেজে বসে বর চা খাবে? কেন, কত লেখা আছে যে বর স্টেজে বসলে চা খেতে পারবে না? খেতে পারবেটা কি কোথাও লেখা আছে? ঋদ্ধিক সরে চোখে তাকালো। শ্রমিক বলল, এভাবে তাকে লাভ হবে না ভাই। কিছুক্ষণ থেমে, আচ্ছা, তোমার হলুদের জন্য তো আলাদা জামা কেনা হয়েছে, সেটা পরনি কেন? তোর হলুদের জন্য রেখে দিছে। আমি তো হলুদ করব না, আমি তো ডাইরেক্ট বিয়ে করব। শ্রমিক কথা বলে ভাব নিয়ে পাঞ্জাবির কলার ঠিক করলো। ব্রাউন কালারের পাঞ্জাবিতে দারুণ লাগছে তাকে। গোছানো চুলগুলো আরেকটু গোছাতে গোছাতে সবাইকে ডাকলো ছবি তোলার জন্য। একটু দূরে দাঁড়িয়ে থাকা পালককে চোখে পড়তেই পালক বলে ডেকে উঠল। ঋদ্ধিক বলল, তোর মনে হয় না তুই পালককে দেখলে একটু বেশি লাফালাফি করিস? শ্রমিক চাপা গলায় বলল, পটানোর আগ পর্যন্ত লাফালাফি চলতে থাকবে। বলে সে দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে পালকের দিকে যেতে লাগলো। ঋদ্ধিকের কপালে ভাঁজ পড়ে। শ্রমিক কি তবে একই পথে পা বাড়াচ্ছে? এটা তো অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনামুল সাহেবের অপেক্ষা না করে অনুষ্ঠান শুরু করে দেন শেফালি। ছেলেকে হলুদ লাগিয়ে এনামুল সাহেবকে খুঁজতে শ্রমিককে পাঠিয়ে দিলেন। ওনার ফোন এখনো বন্ধ বলছে। শেফালির দুশ্চিন্তা হচ্ছে, উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে। শুধু মেহমানরা তাড়া দিচ্ছে তাই অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছেন তিনি। তবে শ্রমিককে পাঠিয়ে দিয়ে পড়লেন আরেকটা দুশ্চিন্তায়। এতক্ষণ হয়ে গেল, তারও কোনো খোঁজ নেই। এখন তার ফোনটাও বন্ধ। কয়েকজন মেহমান বারবার প্রশ্ন করছে ছেলের বাবা কোথায়। শেফালি সবাইকে বলছেন, একটু বাইরে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কিন্তু কিছুক্ষণ যে এতটা ক্ষণে গড়াবে সেটা ভাবেনি শেফালি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ঋদ্ধিকে বিষয়টা জানানো উচিত। শেফালি যখনই এই কথাটা ভাবলেন তখনই চোখে পড়ে সদর দরজা দিয়ে এনামুল হক আসছেন। সাথে সৌমিকও আছে। ওদের দেখে শুকিয়ে যাওয়া যকৃৎ যেন প্রশান্তির জল ছিটে পেল। তবে মুহূর্তেই রাগ উঠল ছেলের ওপর। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সৌমিকের উদ্দেশ্যে কিঞ্চিত ঝাড়ি পাখা গলায় বললেন, ওই, ফোন বন্ধ কেন তোর? টেনশনের উপর আরও টেনশন দিচ্ছিলি। ঘর থেকে বের হয়ে বাপের সাথে তুইও উধাও। সৌমিক কোনো জবাব দিল না। তার বাবার পিছু পিছু স্টেজ পর্যন্ত গেল। তানিল ও ঋদ্ধি কিছু একটা নিয়ে আলাপ করছিল। এনামুল সাহেবকে দেখে দুজনেই উঠে দাঁড়ালো। ফিহা তার বাবাকে দেখে দ্রুত এগিয়ে আসে। এতক্ষণ কই ছিলেন সেই প্রশ্ন করার আগেই এনামুল সবার উদ্দেশ্যে বললেন, সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, একটু আমার দিকে লক্ষ্য করুন দয়া করে। এনামুলের কথা শুনে উপস্থিত সবাই কৌতূহল নিয়ে দাঁড়ায়। এনামুল জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালেন। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কিভাবে কি বলবেন যেন বুঝে উঠতে পারছেন না। নিজেকে শক্ত করলেন তিনি। টিস্যু দিয়ে কপাল মুছে বললেন, আপনাদের কাছে আমি লজ্জিত ও দুঃখিত যে আপনাদেরকে এখন বিদায়ের কথা বলতে হচ্ছে। বিদায় শব্দটা শুনে সবাই আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকালো। এনামুল বললেন, আমার গ্রাম থেকে একটা দুঃসংবাদ এসেছে। আমাদের অতি সত্ত্বই সেখানে যেতে হবে, তাই বিয়েটা কাল হওয়া সম্ভব নয়। আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এনামুলের কথা শুনে সবাই একদম স্তব্ধ হয়ে গেল। শেফালি এগিয়ে এসে বললেন, গ্রামে যা হওয়ার হয়েছে, তাতে আমাদের অনুষ্ঠান বাদ যাবে কেন? একজন মহিলা বললেন, এইসব কি বলছেন ভাবি? বিয়ে 2 দিন পর হলেও তো সমস্যা নেই। ওখানে সবাই আপনাদের নিজেদের মানুষ, ওদের দুঃসময়ে আপনাদের পাশে থাকা উচিত। শেফালি আর কিছু বললেন না। মেহমানদের সামনে বাড়িয়ে কথা বলা ঠিক হবে না, কিন্তু ভেতরে ভেতরে একদম জ্বলে যাচ্ছেন। গ্রামের একটা খবর পেয়ে নিজের ছেলের বিয়ে পিছিয়ে দিচ্ছেন এনামুল। হলুদেও ছিলেন না, ছেলের থেকে এরা গুরুত্বপূর্ণ হয়ে গেল। সব মেহমানরা এনামুল হকের থেকে হাসি মুখে বিদায় নিল। কেউ নারাজ হয়নি। এনামুল সব মেহমানকে বিদায় দিয়ে গিয়ে সোফায় বসলেন। একে একে সবাই ওনার সামনে গেল। সবার মনে একই প্রশ্ন, কিসের দুঃসংবাদ? যেহেতু তানিলও একই গ্রামের, তাই তানিলও টেনশনে আছে। ঋদ্ধিক এনামুল হকের পাশে বসে জিজ্ঞেস করলো,
কি দুঃসংবাদ বাবা, কেউ মারা গেছে? এনামুল জবাব দিলেন না। ওনার চেহারা এবার বিষণ্ণতা ফুটে উঠেছে। ফিহা এসে সৌমিককে একই প্রশ্ন করলে সেও জবাব না দিয়ে ব্যথার্ত চোখে তাকালো। তাকে এমন মলিন চেহারায় কখনো দেখাই যায় না। বড়সড় কিছু না হলে সৌমিক এমন চুপসে যাওয়া ছেলে নয়। পালক তার বোনকে খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখলো ত্রৈশী রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পালক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বলল, আপু তুমি এখানে? সে কখন থেকে খুঁজে যাচ্ছি। চাচা বলছি গ্রাম থেকে নাকি দুঃসংবাদ এসেছে। বাবা মায়ের ফোনটাও বন্ধ বলছে। আমার খুব ভয় করছে আপু। তৌসির বুকটা ধুপ করে উঠল। পালকের হাত থেকে চট করে ফোন কেড়ে নিয়ে তার বাবাকে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। তার মাকে দিয়ে দেখলো ওনার ফোনও বন্ধ। ঐশী আরও একবার করে ট্রাই করলো, এবারও বন্ধ বলছে। কি দুঃসংবাদ সেটাও জানতে উতলা হয়ে উঠল সে। দৌড়ে নিচে এসে ড্রয়িং রুমে আসলো। সবাইকে সোফায় বসে থাকতে দেখে হন্তদন্ত পায়ে এগিয়ে এসে উৎকণ্ঠে বলল, চাচা কি হয়েছে গ্রামে? হঠাৎ তৌসির প্রশ্নে চোখ তুলে তাকায় এনামুল সাহেব। ঋদ্ধিকও একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তৌসিকে ধরে আসা গলায় প্রশ্ন ছুড়ল, বলেন না চাচা কি হয়েছে গ্রামে? বাবা মা ঠিক আছেন তো? এনামুল জবাব দিলেন না। তৌসি সৌমিককে জিজ্ঞেস করলো, সৌমিক ভাই আপনি তো চাচার সাথেই ছিলেন, বলুন না কি হয়েছে, কিসের দুঃসংবাদ? সৌমিক জবাব দিল না। পালক মুখ চেপে ফুপিয়ে উঠল। তার মন বলছে তার বাবা মায়ের কিছু হয়েছে। সৌমিক দ্রুত পালকের দিকে গেল। পালকের মাথায় হাত রেখে বলল, পালক, কাঁদছো কেন? আরে বোকামি, কান্না থামাও, তেমন কিছু হয়নি। পালকের প্রতি সৌমিকের এমন আহ্লাদ দেখে জ্বলে উঠলেন শেফালি। এতক্ষণ থেকে সৌমিকের প্রশ্ন করে যাচ্ছে তিনি, কিন্তু সৌমিক কথা বলছে না। আর এখন কান্না দেখেই তার জবান খুলে গেল। ব্যাপারটি হজম করতে পারলেন না শেফালি। রেগে তেড়ে এসে পালকের মাথা থেকে সৌমিকের হাত নামিয়ে বললেন, এখন মুখ খুলেছে তোর? তাহলে বল, কে মেরেছে তোদের? কে মেরেছে? এনামুল হক পাশে থেকে দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, চুপ করো, কেউ মারা যায়নি। এনা সাপ সাপ জানিয়ে দিয়েছে এ বিয়ে সে করবে না। এনামুল হকের কথা শুনে সৌমিক বাদে সবাই অবাক হয়ে তাকালেন। ঋদ্ধিক খানিকটা স্তব্ধ হয়ে যায়। তারপর হেলান দিয়ে বসে খুব স্বাভাবিকভাবে হাত ভাঁজ করে বসে রয়। তার কপালের ভাঁজ উদ্বিগ্নতায় ফুটে উঠলেও অবাকের রেশ নেই। শেফালি বললেন, কি সব ফালতু কথা বলছো? ও বিয়ে করবে না কেন? ফালতু কথা বলছি আমি? মেহমান ভর্তি ভাষায় সেদে সেদে অপমান হওয়ার শখ জেগেছে যে ফালতু বলবো? শেফালি থম মেরে দাঁড়িয়ে থাকেন। তারপর এনামুলকে বলেন, মেয়ে বলল আর বিয়ে ভেঙে গেল নাকি? আমি নিজে কথা বলবো এনার সাথে। চলো ওদের বাসায় চলো। তোমার কি মনে হয় এতক্ষণ আমি রঙ্গলীলা করেছিলাম? বাজারে যাওয়ার পথেই এনা আমাকে ফোন দিয়ে যখন এসব বলেছিল আমি সাথে সাথে ওদের বাসায় চলে গেছি। আসিয়া সহ এনার ফুফুরা সবাই এনাকে বুঝিয়েছে, এনা বুঝেনি। সৌমিক আমার খোঁজ করতে যখন এনাকে ফোন দিয়েছিল তখন আমি সৌমিককে সেখানে ডেকেছি, সেও বুঝিয়েছে, কিন্তু কিছুই হয়নি। এনা তার সিদ্ধান্ত বদলাবে না, এটা তার শেষ কথা। শেফালি ধপ করে সোফায় বসে গেলেন। এনা এসব বলবে কেন? শেফালি জানেন এনা ঋদ্ধিককে পছন্দ করে, তারপরেও এনা কেন বিয়ে ভেঙে দেবে? কত শখ ছিল এনাকে ঘরের বউ বানাবেন। এনার বাবা শেফালির নিজের মামার ছেলে। ওনাদের ভালো একটা বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব অটুট রাখতে মামাতো ভাইয়ের কাছে নিজের ননদ আসিয়াকে বিয়ে দিয়েছিলেন। এনার জন্মের পর থেকে শেফালি মজার ছলে এনাকে বৌমা বলে ডাকতেন। সেই মজা এক সময় শেফালির ইচ্ছে হয়ে দাঁড়ায়। ঋদ্ধিককে কানাডায় ভিসা দিয়েছিলেন এনার বাবা। সে কানাডা যাওয়ার পরপরই এনার বাবার কাছে নিজের ইচ্ছে পোষণ করেন শেফালি। উনি শেফালির এক কথাতেই সম্মতি প্রকাশ করেন। আর আজ কিনা সব কিছু শেষ হয়ে গেল। শেফালি কিছুই শেষ হতে দেবেন না, এনাকে বাড়ির বউ বানিয়ে ছাড়বেন তিনি। এনামুলের উপরে চলে গেলেন। ওনার পিছু পিছু ছুটলেন শেফালিও। তৌসি সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। তার পাশ দিয়ে যাওয়ার সময় শেফালি তীক্ষ্ণ চোখে তাকালেন। তৌসি অবাক হলেন না। ছোট থেকে তাদের পরিবারের সবার দিকে এভাবে তাকাতে দেখছে ওনাকে। তৌসির হঠাৎ মনে হলো ঋদ্ধিক তার দিকে তাকাচ্ছে। সে ভেবেছিল ঋদ্ধিকের দিকে তাকাবে না, কিন্তু সে তাকালো। সত্যি সত্যি ঋদ্ধিক তাকিয়ে আছে। তৌসির ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনেই ওপরে উঠতে লাগলো। এই তো ঋদ্ধিকের চেহারায় বিষণ্ণতার ছাপ। এটাই তো চায় সে।
ধোঁকাবাজের সাথে ধোঁকাবাজেই হোক। এনামুল হক রুমে ঢুকে এসে খাটে বসলেন, 2 হাত মাথায় ভর করে বসলেন। শেফালি রুমে ঢুকেই বললেন, উঠো, বিয়ে ভাঙা মুখের কথা নয়, এনার বাবা মায়ের সাথে কথা বলবো। চলো, এনার সাথেও সরাসরি কথা বলবো। কি বলবা? তোমার ছেলের জন্যই তো বিয়ে ভেঙেছে। শেফালি অবাক চোখে তাকিয়ে বললেন, মানে ঋত্বিক ঐশীর কথা এনাকে বলে দিয়েছে? এনামুল আশ্চর্যান্বিত চোখে তাকালেন। এক পায়ে গিয়ে এসে এনামুল বললেন, তৌসির কথা বলে দিয়েছে মানে? ঋদ্দিক তৌসিকে ভালোবাসে। শেফালি চমকে উঠলেন। এনামুলের কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি জানেন না ঋত্বিক কাকে ভালোবাসে। ঋত্বিক মনে হয় কারো নাম বলেনি এনাকে। নিজের বোকামিতে নিজেরই রাগ হচ্ছে শেফালির কথা ঘুরানোর জন্য কথা খুঁজে পেলেন না। এনামুল হক বললেন,